আজকের লেকচারটা হলো তোমার হলো লেকচার প্রবলেম ইন সিমোস এবং হলো বাইসেমোস। তো লেকচার প্রবলেমটা কি? দিদার কি কিছু বলবো? না স্যার। ওকে, তো লেকচার প্রবলেমটা কি? এখানে দেখো যে একটা যদি সিমস কল্পনা করো, দেখো এই যে এটা হলো সিমস, এই ভিতরে সার্কিটরি গুলো বাদ দাও, নর্মাল যে সিমসটা সেটা দেখো। এখানে তোমার হলো কি, এটাকে তুমি এটা হলো তোমার হলো পিমস, এই সাইডেরটা হলো পিমস, এই সাইডেরটা হলো এনমস। ওকে, তো পিমসের এখানে পি ম্যাটেরিয়াল, এখানে কি এন ম্যাটেরিয়াল, এটা আরেকবার পি ম্যাটেরিয়াল, এখানে হলো এটা হলো পি ওয়েল, এটা হলো এন ম্যাটেরিয়াল এন ম্যাটেরিয়াল। তো এখানে দেখো যে একটা সিমসের মধ্যে কি অনেকগুলো জাংশন আছে। এই যে এটা যদি পি হয় এটা এন, আবার এটা পি এটা এন, এটা এন এটা পি, এরকম আর কি। এখানে অনেকগুলো জাংশন আছে একটা সিমসের মধ্যে। তো এই যে লার্জ নাম্বার অফ জাংশনের কারণে কি হয়, এখানে কিছু প্যারাসাইটিক এলিমেন্ট তৈরি হয়। প্যারাসাইটিক এলিমেন্ট বলতে প্যারাসাইটিক ট্রানজিস্টর আর ডায়োড তৈরি হয়। মানে সিমস টু নিজেই একটা ট্রানজিস্টর, মানে হলো মসফেট, কিন্তু এর মাঝখানে এই যে বিভিন্ন ধরনের জাংশন থাকার কারণে আমরা, আচ্ছা ডায়োড কাকে বলে? একটা পি আর একটা এন থাকলেই তো সেখানে ডায়োড তৈরি হয়ে যাওয়ার কথা। একটা পিএনপি ট্রানজিস্টর কাকে বলে? একটা পি তারপরে এন তারপরে যদি পি থাকে তাহলেও তো সেখানে ট্রানজিস্টর তৈরি হয়ে যাওয়ার কথা, তাই না? তো সেরকম আর কি। মানে একটা সিমস তো বাহির সাইড থেকে একটা ট্রানজিস্টর অবশ্যই, কিন্তু এখানে দেখি এটা হলো পি ম্যাটেরিয়াল। তোমরা সবাই একটু লক্ষ্য করো, এটা হলো পি ম্যাটেরিয়াল, আমি একটু জুম করি। এটা হলো পি ম্যাটেরিয়াল, এটা হলো এন ম্যাটেরিয়াল, এটা হলো পি ম্যাটেরিয়াল। আবার এখানে আরেকবার দেখি, এখানে আবার একটা কি আছে, পি ম্যাটেরিয়াল আছে। তো এই দিক দিয়ে তো এটা তো অবশ্যই একটা পিমস, কিন্তু আরেকটা জিনিস দেখি, এই দিক দিয়ে একটু কল্পনা করো দেখি, এটা একটা পিএনপি ট্রানজিস্টর কিনা। এখানে একটা পি ম্যাটেরিয়াল, এন ম্যাটেরিয়াল আর একটা পি ম্যাটেরিয়াল। তার মানে কি এখানে একটা প্যারাসাইটিক, প্যারাসাইটিক বলতে পরজীবী অনেকটা বোঝাতে পারো। যে তোমার হলো নর্মালি এটা একটা সিমস, কিন্তু সিমসের ভিতরেও তোমার হলো এই জাংশন এতগুলো থাকার কারণে, যেটা আমরা চাই না, মানে চাই না বলতে এটা আমরা ন্যাচারালি কনসিডার করবো না যে এটা একটা ট্রানজিস্টর, কিন্তু বাই প্রোডাক্ট হিসেবে একটা ট্রানজিস্টরের মতো তৈরি হবে। এই যে পি, এটা পুরোটা এন এলিমেন্ট বলে, এবং এখানে একটা পি ওয়েল থাকার কারণে এর মধ্যে একটা কি ট্রানজিস্টর কল্পনা করতে পারি। সেই ট্রানজিস্টরটাকে আমরা এই যে টি ওয়ান বলছি। ওকে, বুঝতে পারলাম? হ্যালো, তুমি সবাই শুনতে পাচ্ছ? জি স্যার, শোনা যাচ্ছে জি স্যার। স্যার, জি স্যার। একটু স্যার লাউড, মানে সাউন্ডটা বাড়াইলে ভালো হতো। সাউন্ডটা বাড়াইলো না? জি স্যার, নাকি আমারই কেমন? না, আমি যথেষ্ট পরিমাণে লাউডলি কথা বলছি। আচ্ছা স্যার কি ঠিক আছে স্যার, জি আছেন? স্যার, শোনা যাচ্ছে। তো এটা টি ওয়ানটা বুঝে পেলো যে টি ওয়ান ট্রানজিস্টরটা কিভাবে তৈরি হলো। এখন টি টু ট্রানজিস্টরটা কিভাবে তৈরি হয়েছে এটা দেখি। এই যে এটা হলো এন সাবস্ট্রেট, সাবস্ট্রেট এটা পুরোটাই এন সাবস্ট্রেট, এটাকে এন ধরলাম, ধরলাম মানে এন সাবস্ট্রেট অবশ্যই। এখানে পি ওয়েল, এখানে পি, আর যেহেতু এটা একটা এন মস, তো এটা কি এন ম্যাটেরিয়াল। তার মানে এখানেও দেখেন একটা এনপিএন ট্রানজিস্টর, এটা পিএনপি ট্রানজিস্টর, এটা একটা এনপিএন ট্রানজিস্টর। এই যে দেখো এখানে একটা এনপিএন ট্রানজিস্টর টি টু তৈরি হচ্ছে। আবার আবার দেখো, যেখানেই তোমার হলো জাংশন সেখানেই কিছু রেজিস্ট্যান্স ফর্ম হয়। এই যে এখানে একটা আরএস, এখানে একটা আরপি রেজিস্টার ফর্ম হয়েছে। ওকে, তো এই এখানে দেখো বাহির সাইড থেকে কি এটা একটা, এখানে একটা পিএনপি ট্রানজিস্টর, এখানে একটা এনপিএন ট্রানজিস্টর, দুইটা লাগাই সিমস ট্রানজিস্টর। আমরা বিষয়টা বাহির সাইডে, যেটা আমরা বাহির থেকে কল্পনা করতে পারি, এই সাইডেরটা আমরা প্র্যাকটিক্যালি ইউজ করছি। কিন্তু বাই প্রোডাক্ট হিসেবে আমরা এই সাইডেও ভিতরে কিছু প্যারাসাইটিক ট্রানজিস্টর বা রেজিস্ট্যান্স ফর্ম হয়ে যাচ্ছে, যেটা আমাদের ইন্টেনশন ছিল না, কিন্তু এতগুলো জাংশন থাকার কারণে ফর্ম হয়ে যাচ্ছে। নর্মালি এটা অপারেট হয় না, খুবই কম পরিমাণে কারেন্ট এর মধ্যে দিয়ে প্রবাহিত হয় ইন্টারনালি। ওকে, সেটা আমাদের কোনো ইফেক্ট ফেলে না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এটা প্রবলেম করে। যখন সেটাকে প্রবলেম করে, মানে হল ইন্টারনালি, মানে কারেন্ট অ্যাকচুয়ালি যাওয়ার কথা কি ছিল, ভিডিডি হয়ে এর মধ্য দিয়ে এদিক দিয়ে হয়ে এদিক দিয়ে যাওয়ার কথা ছিল, তাই তো? কিন্তু
ওই যে যখন ল্যাচ আপ হয়ে যায় তখন কারেন্ট আর এইরকম ড্রেন সোর্স দিয়ে না যেয়ে কি হয়ে যায়, এই যে ভিতরের পাত দিয়ে চলে যায়, মানে শর্ট সার্কিট হয়ে যায় ভিতরে, দেন এই দিক দিয়ে, যেটা আমাদের মেইন উদ্দেশ্যকে কখনোই হেল্প করে না, বা এটা একটা ট্রানজিস্টর হিসেবে তখন সিমসটা কাজ করবে না, কারণ ইন্টারনালি কারেন্ট ফ্লো হবে। ওকে, মানে যেটা আমাদের অ্যাকচুয়ালি ডিজায়ার না। এটা কখন হবে, যখন এই যে প্যারাসাইটিক এলিমেন্ট গুলা নিজে থেকে অপারেট করা শুরু করবে। এটারও একটা কন্ডিশন আছে, সেটাও আমরা শিখবো। কিন্তু মেইনলি কি বললাম, যে প্যারাসাইটিক এলিমেন্ট তৈরি হয় সিমস এর মধ্যে কারণ অনেকগুলো জাংশন থাকে, এবং সেটাকে এলিমিনেট করা ডিরেক্টলি পসিবল না। কিছু আছে পলিসি, সেগুলো আমি পরে বলছি। দেন কি, প্যারাসাইটিক এলিমেন্ট গুলো কিছু কিছু ক্ষেত্রে, সেই ক্ষেত্রটা কন্ডিশনটা আমি বলবো, কিছু কিছু ক্ষেত্রে কি হয়ে যায়, অন হয়ে যায়, টার্ন অন হয়ে যায়। সেক্ষেত্রে কি একটা লো রেজিস্ট্যান্স পাথ তৈরি করে দেয়, ভিডিডি কে আর ভিএস এর মধ্যে একটা লো রেজিস্ট্যান্স পাথ তৈরি করে দেয়। তখন কি হয়, কারেন্ট আর ভিতর দিয়ে চলে যায় একটা সিমসে। অ্যাকচুয়াল যেই এই সাইড দিয়ে যেই পারপাস, সেটা তখন কি আর সম্পাদন করা সম্ভব হয় না, কারণ ভিতর দিক দিয়ে একটা শর্ট সার্কিট হয়ে যায়, এবং শর্ট সার্কিট অলওয়েজই খারাপ। তো বুঝাইতে পারলাম ল্যাচআপটা কি, প্যারাসাইটিক এলিমেন্ট কি, আর কোন কন্ডিশনে ভিতরে ল্যাচআপ হলে কি ধরনের প্রবলেম হয়। ওকে, এই যে দেখো, ল্যাচআপ হলো একটা কন্ডিশন যেটার সময় প্যারাসাইটিক কম্পোনেন্ট গুলা তোমার হলো রাইজ করে। কি রাইজ করে, একটা হলো লো রেজিস্ট্যান্স পাথ, কিসের মধ্যে, ভিডিডি এবং ভিএস এর মাধ্যমে। ওকে, তার মানে ল্যাচআপ হলো সেই সিচুয়েশন যখন এই যে প্যারাসাইটিক এলিমেন্ট গুলো আছে সেগুলো একটি লো রেজিস্ট্যান্স পাথ, মানে ওই পাথের রেজিস্ট্যান্স খুবই কম, মানে খুবই বেশি পরিমাণে কারেন্ট ফ্লো হতে পারবে, সেটা তৈরি করে কিসের মধ্যে, এই যে ভিডিডি আর ভিএসএস এর মধ্যে। ওকে, আর এটা কি ডিজাস্টারাস একটা ইফেক্ট ফেলতে পারে এই সিমসে। আর এটার জন্য কি করতে হয়, কেয়ারফুলি কন্ট্রোল করতে হয় ফেব্রিকেশন প্রসেসের সময়, এটা অ্যাভয়েড করার জন্য। তার মানে আমাদের কি, যখন ফ্যাব্রিকেট করব তখনই, মানে একটা সিমস যখন ডিজাইন করব তখনই আমাদেরকে মাথায় রাখতে হবে যে প্যারাসাইটিক এলিমেন্ট গুলো যাতে ঝামেলা করতে না পারে। তো সেটার জন্য কি করতে হবে, সেটা পলিসিটা পড়ে দেওয়া আছে। আচ্ছা, কখন আমরা বলবো যে, যে দেখো এটা হলো একটা সিমস এর জন্য বর্ণনা দেওয়া আছে, সেটা আমি বর্ণনাটা তো বললাম। তো কখন আমরা বুঝবো যে ল্যাচ আপ হয়ে গেল, মানে এই প্যারাসাইটিক এলিমেন্ট গুলো তো টোটালি অ্যাভয়েড করা পসিবল না, তবে কোন সিচুয়েশনে এই লো রেজিস্ট্যান্স পাথটা তৈরি হবে, এটা বলছে তখনই তৈরি হবে যখন বিটা ওয়ান আর বিটা টু, এখানে দুইটা ট্রানজিস্টর আছে, দুইটারই কারেন্ট গেইন হলো বিটা ওয়ান বিটা টু, এই দুইটার গুণফল ওয়ানের থেকে বেশি হবে। যখনই বিটা ওয়ান আর বিটা টুর গুণফল ওয়ানের থেকে বেশি হবে তখনই কি হবে, এই দিক দিয়ে একটা লো রেজিস্ট্যান্স পাথ তৈরি হবে। তো কন্ডিশনটা আমরা পেয়ে গেলাম। তো এটা, এই জিনিসটাকে, এই ল্যাচআপ সার্কিটটাকে আমরা একটা থাইরিস্টর দিয়ে কল্পনা করতে পারি। থাইরিস্টর যদি তোমরা মনে করতে পারো, সেটা হলো যে এটা একটা ডায়োডের মতো, কিন্তু যখন এখানে একটা মানে এর গেটে পালস বা কারেন্ট দিবা, সাথে সাথে কি এদিক দিয়ে কারেন্ট ফ্লো হওয়া শুরু করবে। তার মানে যখন বিটা ওয়ান আর বিটা টুর মান একটা ওয়ানের থেকে বেশি হবে, সেটাকে ওরা কম্পেয়ার করছে হলো ইনজেক্টেড কারেন্টের সাথে। যখন ইনজেক্টেড কারেন্ট থাকে একটার মধ্যে দিয়ে, তখন কি হয়, এই মানে থাইরিস্টর বা ইয়াটা অন হয়, মানে এই সার্কিটটা অন হয়, ফলে একটি কি লো রেজিস্ট্যান্স পাথ দেখা যায়, কার মধ্যে দিয়ে, ভিডিডি এবং ভিএসএস এর মাধ্যমে। আর একটু আগে যে সার্কিটটা ভিতরে আমরা তৈরি করলাম, সেই সার্কিটটা আর কি, এই যে এটা হলো সেই সার্কিট। ওকে, তো এর মধ্য দিয়ে এখন এই ইনজেক্টেড কারেন্ট কোনটাকে বোঝাচ্ছে, ইনজেক্টেড কারেন্টটাকে বাহির থেকে দেওয়া হবে না, এই যে এর মধ্য দিয়ে যে কারেন্ট যাচ্ছে সেটাকেই ওরা বলছে হলো ইনজেক্টেড কারেন্ট। তো এই কারেন্টের পরিমাণটা আস্তে আস্তে প্রথমের দিকে কমই থাকে, কিন্তু যখন এই বিটা ওয়ান আর বিটা টুর মানটা যদি ওয়ানের থেকে সিগনিফিকেন্টলি বড় হয়, সেক্ষেত্রে কি এই কারেন্টের পরিমাণটা বেড়ে যাবে, এবং এই কারেন্টের পরিমাণ বেড়ে গেলে কি হবে, এর মধ্যে দিয়ে একটা লো রেজিস্ট্যান্স পাথ তৈরি হবে। এটাই বোঝাচ্ছে যখন ইনজেক্টেড কারেন্টের পরিমাণটা, যখন কোনো ইনজেক্টেড কারেন্ট থাকবে না, তখন প্যারাসাইটিক যে ট্রানজিস্টরগুলো তৈরি হয়েছে এগুলো হাই রেজিস্ট্যান্স শো করবে, মানে এর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো সহজে হবে না। কিন্তু যখন কারেন্ট ফ্লোটা অনেক বেশি পরিমাণে হবে, তখন কি একটা লো রেজিস্ট্যান্স পাথ তৈরি করে দিবে, যেটা আমরা অলরেডি এক্সপ্লেইন করছি। এর ফলে কি এর ভিতর দিয়ে কারেন্ট ফ্লো হবে। ওকে, এটা ওখানে যে ল্যাচআপের মাধ্যমে এই যে ভোল্টেজ এবং কারেন্টের সম্পর্ক দিয়ে দেখানো হয়েছে, যে ধরো যে ল্যাচআপ কারেন্টটা ফার্স্টের দিকে খুবই কম ছিল। ওকে, কিন্তু যখন এই যে কারেন্টটা এই যে আই ওয়ান এর থেকে বড় হয়ে গেল, মানে এই যে ইনজেক্টেড কারেন্টটা একটা নির্দিষ্ট মানের থেকে বড়, তখন এই বিটা ওয়ান আর বিটা টুর মানটা ওয়ানের থেকে বড় হয়ে যাবে,
সেক্ষেত্রে কি হয়ে যাবে, তখন ল্যাচ আপ কারেন্টটা অনেক পরিমাণে বাড়ে যাবে। তার মানে কি হয়ে যাবে, যে তোমার হলো লো রেজিস্ট্যান্স একটা পাথ ভিতরে দিয়ে তৈরি হয়ে যাবে এবং এর মধ্যে দিয়ে গিয়ে কারেন্ট ফ্লো হবে কিসের মধ্যে দিয়ে, ভিডিডি আর ভিএসএস। তো এটা বুঝাতে পারলাম যে ল্যাচ আপটা কি, সবাই বুঝছো কি? কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা বুঝছি। স্যার আরেকবার বললে ভালো হতো স্যার। আচ্ছা, আমি এখন সোজা ভাষায় বলি যে ল্যাচ আপটা কি। প্রথম থেকে একবারে ইয়েতে, যে একটা সিমস এর মধ্যে অনেকগুলো জাংশন আছে, কারণ ওখানে দেখো সিমস এর মধ্যে পিমস আছে, এনমস আছে, এনমস এর মধ্যে দুইটা এন, ড্রেইন আর সোর্স, পিমস এর মধ্যে ড্রেইন আর সোর্স দুইটা পি ম্যাটেরিয়াল আছে, তারপরে পিমস এর মধ্যে একটা এন ওয়েল আছে, এনমস এর মধ্যে একটা পি ওয়েল আছে। তো এতগুলো মানে সাবস্ট্রেট আছে এবং তার মধ্যে আবার কি হয়েছে যে এদের মধ্যে জাংশনও আছে। তো জাংশন গুলো থাকার কারণে এই যে দুইটা ট্রানজিস্টর তৈরি হয় আর দুইটা রেজিস্টিভ পাথ তৈরি হয়। ওকে, আর এস আর পি, টি1 আর টি2 তৈরি হয়। এগুলোকে বলছি হলো প্যারাসাইটিক কম্পোনেন্ট, মানে যেগুলো নর্মালি আমরা তৈরি করার উদ্দেশ্য ছিল না, কিন্তু কি বাই প্রোডাক্ট হিসেবে এগুলো তৈরি হয়ে যায়। এগুলো যখন তৈরি হয়ে যায় নর্মালি খুব একটা সমস্যা করে না। এই যে ফার্স্টে বললাম যে যখন ওর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লোর পরিমাণটা বা ইনজেক্টেড কারেন্টটা খুবই কম থাকে তখন কোনো ধরনের সমস্যা হয় না, তখন ল্যাচ আপ কারেন্ট জিরোর কাছাকাছি থাকে বা খুবই কম থাকে। কিন্তু ল্যাচ আপ কারেন্টটা যখন একটা নির্দিষ্ট মানের থেকে I1 বা ইনজেক্টেড কারেন্টের পরিমাণের থেকে বেশি হয়ে যায় তখন কি হয় যে বিটা ওয়ান আর বিটা টুর মানটা মাল্টিপ্লিকেশনটা ওয়ানের থেকে বড় হয়ে যায় এবং সেক্ষেত্রে কি হয়ে যায়, তখন এই যে লো রেজিস্টিভ একটা পাথ তৈরি হয়ে যায়, মানে ভিডিডি আর ভিএসএস এর মধ্যে একটা লো রেজিস্টিভ পাথ তৈরি হয়ে যায়। তাহলে কি হয়ে যায়, হঠাৎ করে প্রচুর পরিমাণে ল্যাচ আপ কারেন্ট ফ্লো হওয়া শুরু করে। এই কন্ডিশনের কারণে কি হয়, তখন হলো কি কারেন্ট আর বাহির দিক দিয়ে প্রবাহিত হয় না, যেটা আমাদের মেইন উদ্দেশ্য। ড্রেইন সোর্সের মধ্যে কারেন্ট খুব একটা প্রবাহিত হয় না, কারেন্টগুলো ভিতরে শর্ট সার্কিট হয়ে ভিতর দিয়ে প্রবাহিত হয়। এই যে সিচুয়েশন, এই যে কন্ডিশন, এটাকে বলছি কি ল্যাচ আপ হওয়া। আর এটার কারণে যে প্রবলেমটা দাঁড়াচ্ছে সেটাকে বলছি কি ল্যাচ আপ প্রবলেম। আর এটা অবশ্যই ডিস্ট্রাকটিভ, কারণ একটা তুমি ডিভাইসের যেভাবে অপারেট করার কথা নর্মালি সেভাবে অপারেট করছে না, ভিতর দিয়ে কারেন্ট ফ্লো হয়ে যাচ্ছে, সেটা অবশ্যই ডিভাইসটার পারফরমেন্স ডিগ্রেড করবে এবং অ্যাকচুয়াল যে অপারেশন সেটাকে তোমার হলো বাধা প্রাপ্ত করবে। ওকে, বুঝে গেছে? জি স্যার। জি স্যার। আচ্ছা, এখন আমরা শিখি যে এই ল্যাচ আপটা কিভাবে সলিউশন করা যায়। এটা একটু আগেই ওরা বলেছে যে এটা মাথায় রাখতে হবে কখন, যখন হলো তোমার হলো ফ্যাব্রিকেশন করবা বলতে কি বোঝাচ্ছে, যে এনমস আমরা ফ্যাব্রিকেট করছিলাম, তোমরা অ্যাসাইনমেন্টও দেওয়া ছিল যে কিভাবে এনমস বানানো যায়, তার মানে সিমসও বানানো যায়। তো এটা তোমাদের মাথায় রাখতে হবে সিমস যখন বানাবা তখনই। তার মানে কেয়ারফুল কন্ট্রোল ডিউরিং দ্য ফ্যাব্রিকেশন ইজ নেসেসারি টু অ্যাভয়েড দিস প্রবলেম। তার মানে যখন তোমরা হলো সিমস তোমরা ডিজাইন করবা বা যখন ফ্যাব্রিকেট করবা তখনই তোমাদের মাথায় রাখতে হবে কি, যে কিছু কিছু পয়েন্ট মাথায় রাখতে হবে। কি কি পয়েন্ট সেগুলো এখানে দেওয়া আছে। সেটা হলো যে সাবস্ট্রেটের ডোপিং লেভেলটা যদি বাড়ানো হয়, তাহলে আরএস এর পরিমাণটা কমে যাবে। তবে আরএস এর পরিমাণ যত কম হবে, এখানে আমরা দেখি আরএস এর পরিমাণ যদি কম হয় সেক্ষেত্রে কি এর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো কম হবে, সেক্ষেত্রে কি হবে যে এই ট্রানজিস্টরটা টার্ন অন নাও হতে পারে বা হবে না। তোর মানে আরএস এর মানটা যদি কম হয় সেক্ষেত্রে কি হবে, ল্যাচ আপ প্রবলেমটা এলিমিনেট হয়ে যাবে, মানে ল্যাচ আপ হবে না। আর আরএস এর মানটা কমানো সম্ভব কি, তোমার হলো ডোপিং বলতে কি বোঝাচ্ছে, বুঝা পেয়েছো কি, ইমপিউরিটি। একটা সাবস্ট্রেটের মধ্যে এন সাবস্ট্রেট বলতে কি বোঝায়, যে সিলিকনের মধ্যে যদি এন ম্যাটেরিয়াল তুমি হলো ডোপ করো সেক্ষেত্রে কি এন সাবস্ট্রেট তৈরি হবে। তার মানে এই যে এন ম্যাটেরিয়াল পি ম্যাটেরিয়াল এগুলো যখন তৈরি করব সেক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে যে সাবস্ট্রেটগুলোর মধ্যে যাতে আমরা ডোপিং লেভেলটা বাড়ায় দিই, তাহলে কি হবে, রেজিস্ট্যান্সের মানটা কমে যাবে। আবার আরএস এর মান যেরকম কমবে আরপিএর এর মানও কমা সম্ভব। আর আরপিএর মানে কমানো কিভাবে সম্ভব, তোমার হলো ফ্যাব্রিকেশনের বিভিন্ন ধরনের প্যারামিটার, ওকে, তোমার হলো চেঞ্জ করে ফ্যাব্রিকেশনের বিভিন্ন ধরনের প্যারামিটার, যেরকম এর আগে বললাম যে ডোপিং চেঞ্জ করে আরএস চেঞ্জ করা, সেরকম হলো ফ্যাব্রিকেশনের বাকি কিছু প্যারামিটার চেঞ্জ করে আরপির মান কমানো সম্ভব। আরেকটা আছে গার্ড রিং, ওকে, সেটার বর্ণনা এখানে খুব একটা দেয়া নেই, তারপরে আমি বলি যে যখন তোমার হলো মনে করো যে ফ্যাব্রিকেশন হয়ে গেছে, তো সেক্ষেত্রে তোমরা হলো এই ধরনের ডোপিং কন্ট্রোল ছাড়াও আরেকটা জিনিস আছে, যে তুমি যদি
একটা সিমস এর মধ্যে গার্ড রিং ইন্ট্রোডিউস করো, তাহলে কি হবে, এই ল্যাচআপ প্রবলেমটা হবে না ভিতরে ভিতরে। তো এখানে 3টা পয়েন্ট বললাম, একটা হলো ডোপিং বাড়ায় দিতে হবে, আরেকটা হলো যে ফ্যাব্রিকেশনের প্যারামিটারগুলো কন্ট্রোল করতে হবে, আরেকটা হলো কি গার্ড রিং ইন্ট্রোডিউস করে। কারণ এই 3 প্রসেসে কি করতে পারি আমরা, হলো ল্যাচআপ প্রবলেমটা এলিমিনেট করতে পারি। আর এখানে দেখো, এখানে স্যার হ্যাঁ স্যার মানে একটা বাজে যাবেন আরেকটা মিটিং এর জন্য মানে ইয়ে ছিল স্যার, সারা ম্যাম কে দিছে? স্যার মানে মিটিং এ জয়েন করার জন্য 1টা বাজে। ওকে, তোমাদের আর বেশি কিছু বাকিও ছিল না। যাই হোক, আমি আর 1 মিনিটে শেষ করছি। তো হলো এর আগেরটা ছিল হলো এন ওয়েল সিমোসের জন্য। আজকে যেটা আরেকটা যেখানে চিত্র দেওয়া আছে সেটা মানে এর আগেরটা যেটা দেওয়া ছিল সেটা হলো পিমোসের জন্য, এটা হলো এন ওয়েল এর জন্য দেওয়া আছে। তো সেম জিনিস, এটা হলো জাস্ট ডায়াগ্রামটা দেওয়া আছে, বর্ণনা সেম আগেরটার মতো। আর বাই সিমোসটা নরমালি তোমার হলো এর মধ্যে এ সাফার করে না লেচা প্রবলেমের, তার মানে এর কোনো লেচা প্রবলেম হয় না সহজে। কারণ হলো এর আরএস এর মানটা কম থাকে, এনওএল এর রেজিস্ট্যান্সটা কম থাকে, এই সব কারণে এগুলোর বর্ণনাগুলো এখানে দেয়া আছে। ওকে, তো আমি যেটা বলতে যাচ্ছি শর্টকাটে বলি যে লেচা প্রবলেম কি, সিমসের লেচা প্রবলেম কিভাবে হয় সেটা পড়লাম, তারপর হলো সিমসের লেচা প্রবলেমটা কিভাবে এলিমিনেট করা যায় সেটা পড়লাম, এবং ফাইনালি ছিল হলো যে বাই সিমস সহজে লেচা দ্বারা এফেক্টেড হয় না কেন, সেটার পয়েন্ট হলো এই 4টা, এগুলো পড়ে নেবে। ওকে, এখান থেকে 3 ধরনেরই কোশ্চেন আসতে পারে। তো আর তোমাদের অ্যাসাইনমেন্ট দেওয়া ছিল, আজ কালকে লাস্ট ডেট, তো অবশ্যই সবাই সাবমিট করবে, এবং অ্যাসাইনমেন্টের মার্ক 20 মার্ক। ওকে, 10 মার্ক না, 20 মার্ক, মানে একটা সিটির মার্ক, এবং সেটার মার্কস আমি 2-1 দিনের মধ্যে দিয়ে দেবো। তো সবাই ওটা অ্যাসাইনমেন্টটা ঠিক টাইমে জমা দিতে পারবে। আচ্ছা, স্যার কাদের অ্যাসাইনমেন্ট পেয়েছেন সেই আইডি গুলো স্যার একটু উল্লেখ করে দিলে স্যার সবার জন্য বুঝতে সুবিধা হতো স্যার। ওকে, আমি 7 জনের অ্যাসাইনমেন্টের রিপোর্ট আইডি পেয়েছি, তো একটু আমি তোমাকে চেক করি। অ্যাসাইনমেন্ট পেয়েছি হলো দীপ্ত মিন্টিশ, ফয়সাল আহমেদ টোটাল, ফয়সাল আহমেদ তমাল, হিমন কবির, দিদার, পরাগ, হৃদয়, ওয়াহেদ ওয়ার্ল্ড। হ্যাঁ, এই 7 জনের পেয়েছি। হ্যালো হ্যালো, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, তোমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে না। আচ্ছা, আমি তোমার হলো কথা বুঝা পাচ্ছি না। টাইমটা এক্সচেঞ্জ করা, এটা তোমাদের অলরেডি এক্সচেঞ্জ করা টাইম, এটা তোমাদের মনে হয় ক্লাসটা মানে ক্লাসের টাইমটা। ও বুঝছি, হ্যাঁ হ্যাঁ বুঝছি। আচ্ছা শুনো, তোমাদের হ্যাঁ বুঝছি, অ্যাসাইনমেন্টেরটা বুঝছি। সেটা হলো যে তোমাদের অ্যাসাইনমেন্ট তোমরা অবশ্যই কালকের মধ্যে দেওয়ার চেষ্টা করবে, আর যারা দিতে পারবে না তারা অবশ্যই আমাকে মেইল করবা। ওকে, এবং সেটাকে অবশ্যই মার্কস দেওয়ার আগে। তো আমি তাহলে মার্কস এর পরের উইকে দিব, কিন্তু এখানে যারা অ্যাসাইনমেন্ট দিতে পারছো অবশ্যই দিবা এখানেই, এন্ড এটা তো কালকের পর এটা অটোমেটিকলি হাইড হয়ে যাবে। সেক্ষেত্রে তোমরা আমার মেইল অ্যাড্রেস দেওয়া আছে, আর যদি না থাকে আমি আবার পরে দিয়ে দেবো, সেই মেইল অ্যাড্রেসে তোমরা দিয়ে দিবে। আর ওর কথাটা আমার ক্লিয়ার না, ওকে একটু জানাই দিও যদি ও শুনতে না পারে। এবং সবাই তোমাদের জন্য এটা কমন, তবে হলো 20 মার্কস, এবং মোটামুটি সবাই দেওয়ার চেষ্টা করবো, এবং এই উইকের মধ্যেই, এরপরের উইকে না। আচ্ছা, তো সবাই ভালো থাকো এবং অন্য ক্লাসটা জয়েন করার জন্য।